প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে সূচক কি অবস্থায় আছে সেটা এবং সূচক যে পজিটিভ হয়েছে এই পজিটিভনেস এর পার্সেন্টেজটা কতটুকু বা এটা আমরা কতটুকু আশাবাদী হতে পারি সেই বিষয়টা আমি বলার চেষ্টা করব। আর আজকে যে স্টকগুলি হল্টেড ছিল সেইগুলি কি অবস্থায় আছে এবং হল্টেড স্টকে এন্ট্রি নেওয়ার যে কৌশল এবং কোন ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায়, নিলে রিস্কটা কম থাকে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা দেখলে এই বিষয়গুলি আপনারা ভালোভাবে জানতে পারবেন। এইখানে সূচক নিয়ে আমি বেশ কয়েকদিনই বলেছি, আজকেও একটু বলি। সেটা হচ্ছে যে গত নভেম্বরের পর থেকে সূচক কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকেই আছে এবং লোয়ার লো প্যাটার্ন ফলো করে সূচক একটা ডাউন ট্রেন্ডেই ছিল। সেই ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে গত ফেব্রুয়ারি মাসেই এবং সেটা ব্রেক করে উপরে গেছে। এখন এইটা কত দূর যেতে পারে এবং কি রকম হতে পারে সেটা যদি আমরা একটু ধারণা করি অ্যানালাইসিস থেকে, তাহলে সেটা কি রকম হতে পারে। এখান থেকে সূচক যদি ব্রেকআউট করে এই 240, 42, 45, 200 এই লেভেলটা যদি পার হয়ে উপরে 350, 60 এই দিকটা যেতে পারে। কিভাবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে এইখানে যেহেতু আছে, এখান থেকে এরকম করে করে যদি এইভাবে 360-65 যায় এবং এখান থেকে যদি আবার কারেকশনে আসে, এভাবে করে কারেকশনে আসে, তাহলে সূচক কিন্তু তখন এই যেখান থেকে পজিটিভ হলো অর্থাৎ 5109-10 এই দিকটায় যদি না আসে এবং এই দিকটায় না এসে যদি আবার পজিটিভ হয় এবং উপরের হাই অর্থাৎ যেখানে হাই ক্রিয়েট করবে, আমি একটা রেখা দিয়ে দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে 5354 বা 55-60 এই দিকটা, এই এরিয়াটা আমি অ্যাকুরেট ভাবে রেখাটা টানিনি, ধরলাম যে 5350 এই পর্যন্ত সূচক গেল বা গেল না, যে পর্যন্ত গেল, আমি বোঝানোর স্বার্থে এটা বলছি। সেখান থেকে যদি নেগেটিভ হয় এবং যেখানে নেগেটিভ হবে, হওয়ার পরে যেখান থেকে পজিটিভ হবে, পজিটিভ হয়ে যে হাইটা ক্রিয়েট করবে সেই হাইয়ের উপরে যদি ক্লোজিং করতে পারে, তাহলে আমরা ধরে নিব যে 99% এই সূচকের যে ডাউন ট্রেন্ড সেটা শেষ করে ফেলেছে, সূচক এখন উপরের দিকে যাবে। ওই ক্ষেত্রে বলা যাবে, কিন্তু এখনো বলা যাচ্ছে না। কি কারণে বলা যাচ্ছে না? সূচক আগামীকালও নেগেটিভ হতে পারে। যদি এখান থেকে নেগেটিভ হয় তাহলে তবুও অনেক নিচে যাবে, এটা কিন্তু সূচক কমিয়ে ফেলেছে। কারণ এখন যদি অনেকটা নিচে আসে, অনেকগুলি সাপোর্ট লেভেল সূচক ক্রিয়েট করে ফেলেছে। আমি এই ডটেড একটা লাল রেখা দিয়ে দেখাতে চেয়েছি একটা সাপোর্ট লেভেল এবং এই জায়গাটা ব্রেক করে নিচে আসতে পারে, সেজন্য এটা আমি ডটেড রেখা দিয়ে দেখিয়েছি। পরে একটা গ্রিন রেখা, মোটা রেখা দিয়ে দেখিয়েছি। এইটাও বড় একটা সাপোর্ট লেভেল। এইখান থেকে সূচক পজিটিভ হবে বা এইখান থেকে এভাবে করে সূচক পজিটিভ হতে পারে। এই গ্রিন রেখা যদি ভেঙে ফেলে তারপরে নিচের দিকে আসার চিন্তা, সেই চিন্তা আমরা না করি, কারণ মার্কেট ওই দিকে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কমিয়ে ফেলেছে। এবং আমি মনে করছি যে কারণ ডিসেম্বর ক্লোজিং যে স্টকগুলি আছে সেগুলি ডিভিডেন্ড ঘোষণার সময় আসবে, তার মানে ওই সময় মার্কেটটা একটু পজিটিভ থাকে। ডিভিডেন্ড ঘোষণা হতে হতে থার্ড কোয়ার্টারের ইপিএস এর ডেট চলে আসবে, সে সময় মার্কেট একটু ভোলাটাইল থাকে, পজিটিভ থাকে। এটা যেতে যেতে আবার জুন ক্লোজিং আসবে, তাহলে আমার মনে হয় যে মার্কেট অনেক নিচে আসার সম্ভাবনা আপাতত অনেকটাই কমিয়ে ফেলেছে। আর যেটা বললাম সেরকম যদি মার্কেট করতে পারে, অর্থাৎ এখান থেকে যেখানে আছে এখন 5224, এখান থেকে যতটুকুই উপরে ক্লোজিং হোক এবং যেখান থেকেই সেটা ডাউন ট্রেন্ডে আসবে, ডাউন ট্রেন্ডে আসার পরে আবার পজিটিভ হয়ে যেখান থেকে ডাউন ট্রেন্ডে আসলো তার উপরে যদি ক্লোজিং করতে পারে সূচক, তাহলে 99% ধরে নিব যে সূচক নিচে আসার সম্ভাবনা আর নাই। এই ছিল সূচক সম্বন্ধে আজকের আমার আলোচনা। এবং এরপরে আমি বলেছি যে আজকে যে স্টকগুলি হল্টেড ছিল সেই স্টকগুলি কি অবস্থায় আছে এবং হল্টেড স্টকে এন্ট্রি নেয়ার যে কৌশল বা কিভাবে এন্ট্রি নেওয়া যায় বা কখন এন্ট্রি নিলে রিস্ক কম থাকে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে বেশ কয়েকটা স্টক হল্টেড হয়েছে। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, তারপরে এক্সিম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সম্ভবত, তারপরে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পদ্মা লাইফ, তারপরে এসালম, তারপরে সন্ধানী ইন্স্যুরেন্স, এসপি সিরামিক, ওয়াইপিএল। এখন আমি একটা একটা করে যদি প্রত্যেকটার চার্টে আসি, বারাকা পাওয়ারের চার্টে আমি আসি,
এইটা আজকে হল্টেড ছিল এবং আজকে যারা এন্ট্রি নিয়েছেন এসব ক্ষেত্রে আমি মনে করি যে 80-90% রিস্ক থাকে। কারণ এই যে সাধারণ যে ভলিউম, এই ভলিউমের পরে হঠাৎ অনেক বড় ভলিউম হয়ে পরের দিনে যদি এই ভলিউমটা কন্টিনিউ করতে না পারে তাহলে প্রাইস কিন্তু কমে যায়। তাহলে এইসব ক্ষেত্রে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে, তবে একটু রিস্ক থাকে। এরপরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, এই বারাকা পতেঙ্গা পাওয়ারও কিন্তু আজকে হল্টেড এবং বেশ বড় ভলিউম, এখান থেকে কারেকশনে চলে আসতে পারে কারণ এর একটু উপরেই এর একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে। যাই হোক, আমি যেটা বলেছি যে হল্টেড স্টকে কিভাবে কখন এন্ট্রি নিলে রিস্ক কম থাকে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। কি জন্য? যে দেখা যায় যে অনেক স্টক আছে যেগুলি একটানা 4 দিন 5 দিন হল্টেড হয়ে যায়। তাহলে এস আলম যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা যে হল্টেড হলো এবং হল্টেড হতেই আছে, আজকেও এই এস আলম হল্টেড ছিল, তাহলে এইগুলিতে এন্ট্রি নেয়ার জায়গা এই প্রথম দিনে এন্ট্রি নেওয়া যাবে না। প্রথম যেদিন হল্টেড হলো সেদিনে এন্ট্রি নেওয়া যাবে না। কারণ কি? পরের দিন যখন হল্টেড হলো সেদিনও হয়তো আপনাকে এন্ট্রি নেওয়ার সুযোগই দেয় নাই, তার পরবর্তী দিনে হয়তো একটু সুযোগ ছিল, এই দিনে এন্ট্রি নেওয়া যায়। কি কারণে যায়? যখন আগের দিনের ক্লোজিং, এখানে একটু দাগ দিয়ে যদি দেখাই তাহলে ভালো হবে, এইটা যদি খেয়াল করেন আর এই হল্টেড প্রাইসটা যদি খেয়াল করেন, যেখানে ওপেন সেখানেই ক্লোজ। দ্বিতীয় দিনের হল্টেডটা এদিনও খুব একটা এন্ট্রি নেওয়ার সুযোগ মনে হয় দেয়নি। যারা 10টা 1 মিনিটে অথবা 1-2 মিনিটের মধ্যে মার্কেট শুরু হওয়ার 30 সেকেন্ডের মধ্যে বাই বসাতে পেরেছিলেন তারা হয়তো অল্প কিছু পেয়েছিলেন। তো এইখানে যে গ্যাপটা ক্রিয়েট করেছে, এই গ্যাপটা প্রমাণ করে যে এইটা স্ট্রং বুলিশ প্যাটার্নে আছে। পরবর্তী দিনে যখন এরকম গ্যাপ ক্রিয়েট করে এই হল্টেড হলো তখনও বুঝতে হবে যে এটা মারাত্মক বুলিশ প্যাটার্নে আছে। এই সব ক্ষেত্রে দ্বিতীয় দিন এন্ট্রি না নিতে পারলেও তৃতীয় দিনে এন্ট্রি নেওয়া যায়। তবে এক্ষেত্রে রিস্ক তো অবশ্যই থাকবে এবং রিস্ক নিতে হবে। এক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে? আপনার যে পোর্টফোলিও তার খুব বেশি যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে 30% বিনিয়োগ করা যাবে, এর বেশি না। আমি যদি আরেকটা উদাহরণ দিই, কয়েকদিন আগে KPPL এই যে একটানা যে হল্টেড হতে থাকলো, এই যে এইখানে খেয়াল করলে দেখেন যে গ্যাপ আছে, এর প্রত্যেকটা দিনেই কিন্তু গ্যাপ আছে। যেদিন ডোজি ক্রিয়েট করেছিল সেদিনও কিন্তু এটা ভোলাটাইল ছিল এবং ওই দিনও কিন্তু আগের দিনের ওপেন ক্লোজের গ্যাপ ছিল। তাহলে যদি এরকম গ্যাপ ক্রিয়েট করে আগের দিন এবং যেদিন মার্কেট ওপেন হচ্ছে পরের দিন, অর্থাৎ আগের দিন পরের দিনের ওপেন ক্লোজের যদি গ্যাপ থাকে প্রাইসের এবং সেটা যদি বুলিশ থাকে, ওপেনের পরে প্রাইস যদি নিচে না আসে তাহলে এন্ট্রি নেওয়া যায় এবং সেসব ক্ষেত্রে এন্ট্রি নিলে রিস্ক থাকলেও লাভের বেশ বড় সম্ভাবনা থাকে। আর যেটা আমি বললাম যে 30%-এর উপরে লিকুইড যে পোর্টফোলিও আপনার, তার লিকুইড মানির 30%-এর উপরে এসব ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে না। কারণ যদি কোনো কারণে কমে যায় তাহলে যাতে সেটা বারবার এভারেজ প্রাইস কমিয়ে এনে আবার বের হওয়ার সুযোগ থাকে। কারণ অনেক সময় এমন হয় যে যদি হল্টেড প্রাইসে কিনে পরে প্রাইসটা এমনভাবে কমে যায় তখন সেল দিয়ে বের হওয়ার সুযোগই পাওয়া যায় না, এরকম হয়। আমি আজকের আরেকটা স্টক দেখাবো, ফুয়াং ফুড। এটা খেয়াল করলে দেখেন যে ফুয়াং ফুড গতকাল হল্টেড এবং আজকে ফুয়াং ফুডের যে প্রাইসের ওপেন ক্লোজ, গত দিন আর আজকের ওপেন ক্লোজের মধ্যে কত বড় একটা গ্যাপ। এইখানটা অ্যাকুরেট রেখাটা হলো না, আমি অ্যাকুরেট রেখাটা এঁকে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। আমি এর ফান্ডামেন্টাল থেকে দেখাই যে গত দিনের ক্লোজিং প্রাইস ছিল 15 টাকা 40 পয়সা আর আজকের ওপেন হয়েছে 16 টাকায়। তাহলে 60 পয়সার একটা গ্যাপ এবং একটা বারের জন্য এই ফুয়াং ফুড কিন্তু এই 16 টাকা প্রাইসে ওপেন হওয়ার পরে আসেনি, সর্বনিম্ন সে 16 টাকা 20 পয়সায় এসেছিল এবং ক্লোজ করেছে 16 টাকা 70 পয়সায়। তাহলে এটা স্ট্রং বুলিশ ভাব দেখা গেছে এই ফুয়াং ফুডের মধ্যে আজকে। তাহলে এটা পরবর্তী দিনেও যদি এরকম একটা গ্যাপ দিয়ে প্রাইস ওপেন হয়, অর্থাৎ আগামী দিনে যদি 17 টাকা ওপেন হয় এবং এর নিচে না আসে উপরেই যেতে থাকে, তাহলে কিন্তু ফুয়াং ফুডে আগামী দিনেও এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে দেখতে হবে যে ভলিউমটা কিরকম হচ্ছে। যদি অনেক বেশি ভলিউম হয়ে যায়, আজকের তুলনায় দ্বিগুণ ভলিউম হয়ে যায়, তাহলে সেসব ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যাবে না। যদি
ভলিউমের কনসিস্টেন্সি থাকে, অর্থাৎ আজকে 81,68,945 টা স্টক লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যদি বলি তাহলে 13,51,00,000। যদি আগামী দিনে 12 কোটি বা 13 কোটি এরকমই লেনদেন হয় এবং প্রাইসটা যদি আজকের মতো যে বুলিশ ভাব দেখা যাচ্ছে, এই বুলিশ ক্যান্ডেল এইরকম যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে এই ফুয়াং ফুডে আগামীকালকেও এন্ট্রি নেওয়া যেতে পারে। আর এইসব ক্ষেত্রে এন্ট্রি নিলে আমি যেটা বলেছি আগে, পোর্টফোলিও ওইভাবে ম্যানেজ করতে হয়। তাহলে এখানে দেখার বিষয় যেটা, বুঝার বিষয় যেটা, সেটা আরেকবার আমি বলে আমার ভিডিওটা শেষ করে দিব। এই যে এখানে খেয়াল করেন, এই ওপেন ক্লোজের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাই হলো এইখানকার এন্ট্রি নেওয়ার কৌশল। যদি এরকম গ্যাপ ক্রিয়েট করে এবং এই গ্যাপটা যদি প্রাইস নিচে এসে কখনো ফিল আপ না করে, তাহলে সেসব ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায় এবং এন্ট্রি নিলে সেক্ষেত্রে লসের থেকে লাভের সম্ভাবনাটা বেশি থাকে এবং এসব ক্ষেত্রে তৃতীয় দিনে ম্যাচিউর ডেটে লাভ যতটুকুই হোক নিয়ে বের হয়ে যেতে হয়, অথবা লস যতটুকুই হোক ক্যাশ ফ্রি করে নিয়ে ভরে থাকতে হয় এরকম। আর যদি মনে করেন যে আমি স্টকটা ভালো, এন্ট্রি যেহেতু নিয়ে ফেলেছি, এখান থেকে আমি বের হব না, তাহলে ওই যে 70% যে ক্যাশ ফ্রি থাকলো সেই 70% দিয়ে আবার জেনে বুঝে যখন এটা পজিটিভ হবে সেই স্টকটা, তখন আবার এভারেজ করতে হয়। এই ছিল আমার আজকের মূলত এই হল্টেড স্টকে এন্ট্রি নেওয়ার যে কৌশল। সেটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।